বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি জমিদার বাড়ি এটা। কোনো প্রাসাদ আছে এখানে? নাই, শুধু একটাই। এখানে কি থাকতো না, মানে রাজাটা যে এখানে থাকতো না অন্য কোথাও? এই রুমে থাকতো, এই রুমে মানে এমনি একটা রুম আছে এই সাইডে, এটি হ্যাঁ, এই রুমে থাকতো। এই রুমে থাকতো রাজা। বাংলাদেশের এক কোণে শহর আর গ্রামের মাঝে লুকিয়ে আছে এক হারানো রাজ্যের গল্প। হাজারেরও বেশি দরজা নিয়ে জানান দিচ্ছে এই প্রাসাদটি অতীতের বিলাসিতা আর রহস্যের কাহিনী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজ পৌঁছেছি সেই হাজারদুয়ারি প্রাসাদে। এটি রাজশাহী বিভাগের বাগমারা থানার যোগীপাড়া ইউনিয়নের বীরকুষ্যা নামক এক শান্ত গ্রামে। যা হাজারদুয়ারি প্রাসাদ নামে পরিচিত। আজ গ্রামটি শান্ত নিরিবিলি, কিন্তু এক সময় এই জায়গাটি ছিল একজন শক্তিশালী জমিদারের শাসনের কেন্দ্র। এই হাজারদুয়ারি প্রাসাদ শুধু একটি বাড়ি নয়, এটি ছিল ক্ষমতার প্রতীক। এই প্রাসাদটি দেখবো, আপনাদেরকে দেখাতে চাই। চলুন এর ভিতরে যাওয়া যাক। কি আছে এই প্রাসাদটির ভিতরে, কি রহস্য লুকিয়ে আছে। এটি প্রাসাদটির প্রথম ভাগ। যেদিকে তাকাই সেদিকেই শুধু দরজা আর দরজা, আমি গণে শেষ করতে পারবো না। এই জন্যই এই প্রাসাদটির নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি। এই হাজারো দরজার পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্য, অচেনা অজানা অনেক কিছু, যা এই প্রাসাদটাকে ঘিরে রয়েছে। স্থানীয় ভাষায় বা লোককথায় জানা যায় যে এই প্রাসাদটি 50 বিঘারও বেশি জমির উপর নির্মিত হয়েছে, যা বর্তমানে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। স্থানীয় ইতিহাস ও গবেষকদের মতে এই প্রাসাদের নির্মাতা ও শাসক ছিলেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি এলাকাবাসীর কাছে পরিচিতি ছিলেন বীরুবাবু নামে। এই হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে রয়েছে অসংখ্য দরজা, যা হাজারেরও বেশি। দেখলেই বোঝা যায় যে পুরাকীর্তি। প্রাসাদটি নির্মাণকালে সম্ভবত ইট ও চুনসুরকির কাজে ব্যবহৃত হয়েছে এই প্রাসাদের। এই প্রাসাদের ছাদ নির্মাণে ব্যবহৃত হয়েছে লোহার রেলপাট ও আস্ত ইট। তিনি কাশী অঞ্চল থেকে এসে রাজশাহী অঞ্চলে জমিদারিত্ব স্থাপন করেন। আনুমানিক 1880 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই 60 থেকে 65 বছর তিনি এখানে রাজত্ব করেন। এই সময়ে গড়ে ওঠে হাজারদুয়ারি প্রাসাদের বিশাল কাঠামো। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক এই পুরাতন প্রাসাদটির ভিতরে কি রয়েছে। এই প্রাসাদে প্রবেশকৃত উপরে যাওয়ার সিঁড়িটি হচ্ছে এটি। এখন আমরা অবস্থান করতেছি প্রাসাদটির দ্বিতীয় তলায় বা দোতলা বলে। এখানে দেখেন ঘরের ভিতর ঢুকতেছি, রুমের মাঝে। আর মেঝেতে সম্ভবত টাইলস ছিল, এখন আর নাই। এগুলো হয়তো কালের বিবর্তনের কারণে বিলীন হয়ে গেছে। মেঝেটা একটু দেখাও, সম্ভবত টাইলসেরই দাগ ছিল এগুলা। বর্তমানে স্টাইলগুলো নাই। এটি ছিল সে রানীদের গোসলখানা ও বাথরুম, হয়তো সেকালে এটি ব্যবহার করতেন তারা। এটি ছিল সম্ভবত বাথরুম, আর এখানে রাজা রানীরা গোসল করতো। প্রাচীনকালে যে এত আধুনিকতা ছিল তা না দেখলে বিশ্বাস করতাম না। এখানে সম্ভবত বাতি বা কোনো মশাল টশাল রাখা জায়গা, এটা এখানেই রাখা হতো সেই বাতি বা মশাল। আর এটি গোসলখানার কক্ষ, এই কক্ষে রানী গোসল করতেন। নওগাঁ জেলার আমরুলডিহির রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতীবালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুষ্যা পরগনাটি
মেয়ে প্রভাতীবালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন। আর এই থেকেই এই জমিদার বাড়িটির জমিদারি সূচনা হয়। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতের হুগলি চন্দনগড়ে চলে গেলে পরবর্তীকালে এই বাড়িটি সরকারের দখলে চলে আসে। এই হাজারদুয়ারি প্রাসাদের 1000টারও বেশি দরজা, কিন্তু তার চেয়ে অনেক রহস্য লুকিয়ে আছে এই প্রাসাদটিকে ঘিরে। লোককথায় বা জনশ্রুতিতে শোনা যায় এই প্রাসাদটি যখন শাসনামলে বিবম নামে পরিচিত যে রাজা ছিলেন, সে যখন এই অঞ্চলটি শাসন করেন, সে আমলে নববধূকে 3 রাত বা 3 দিনের জন্য এই প্রাসাদে রেখে যেতে হতো। কি নির্মম ইতিহাস এটি! আজ এই প্রাসাদটি নিরিবিলি ও শান্ত নিবিড় ভাবে পড়ে রয়েছে, যা এটি প্রত্নতত্ত্ববিদদের অধীনে এখন রয়েছে। আগে এমনটা ছিল না। প্রায় 100 বছর আগে যখন এখানে বীরবামু রাজত্ব করত, তখন এটি ছিল তার শাসনের কেন্দ্রস্থল। কত নির্যাতন নিপীড়ন করত যে তিনি মানুষদের, তা বলে বোঝানোর মতো নয়। এই প্রাসাদটি যতটি ইট ব্যবহার হয়েছে, তার চেয়েও অনেক হাজারো রহস্য লুকিয়ে আছে এই প্রাসাদটির ভেতরে। এটি সেই প্রাসাদটির সামনে প্রান্তে, যা পশ্চিম এবং পূর্ব প্রান্তের বেলকুনি। এখান থেকে দক্ষিণে, পূর্ব এবং পশ্চিমের কিছুটা ভিউ অবজার্ভ করা যায়, দেখা যায়। এটি হচ্ছে পূর্ব সাইড। এখান থেকে পূর্ব সাইডের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। দ্বিতীয় তলার সামনের সাইড প্রাসাদের হাজার হাজার দরজা, যা এখনো ইতিহাস, ঐতিহ্য, কালের বিবর্তনে ধরে বা টিকে রয়েছে। 7টি ফাটল ধরেছে। এখানে থাকা খুব একটা নিরাপদ নয়, কিন্তু কৌতূহল বশত দেখার জন্য এখানে অবস্থান করতেছি। এটি প্রাসাদের উপরিভাগে যাওয়ার সিঁড়ি, যা একেবারে প্রাসাদের ছাদ পর্যন্ত পৌঁছেছে। এটি প্রাসাদের একেবারে শেষ ভাগ বা উপরিভাগ। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর যখন রাজারা চলে যায়, কিন্তু থেকে যায় অসংখ্য প্রশ্ন, অসংখ্য নীরব গল্প। এই হাজারদুয়ারি প্রাসাদ শুধু হাজারদুয়ারি প্রাসাদই নয়, এটি ইতিহাসের স্বীকারোক্তিও মাত্র। এখন আমরা প্রাসাদটির একেবারে পূর্ব প্রান্তে অবস্থান করতেছি। প্রাসাদটির ছাদ একেবারে ফাটল ধরে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কি আর অন্য কোনো প্রাসাদ আছে এই এখানে? নাই, শুধু একটাই। এখানে কি থাকতো না রাজাটা, যে এখানে থাকতো না অন্য কোথাও? এই রুমে থাকতো, এই রুমে এমনি একটা রুম আছে এই সাইডে, এটি হ্যাঁ, এই রুমে থাকতো। এই রুমে থাকতো রাজা। এটি প্রাসাদটির একেবারে উপরিভাগ। কিভাবে আসবেন এই রাজবাড়িতে? ভবানীগঞ্জ 0 পয়েন্ট থেকে আসতে লাগলে মোটরসাইকেল, ভ্যান অথবা অটোরিকশায় করে 18 কিলোমিটার পাড়ি দিয়ে বীরকুচ্ছা নামক এই জায়গায় আসলেই সেই কাঙ্ক্ষিত রাজবাড়িটির সন্ধান মিলবে। ঢাকা থেকে রাজবাড়িতে আসতে চাইলে ট্রেন যুগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর ওখান থেকে ভ্যান অথবা অটোরিকশায় করে 20 থেকে 30 টাকা ভাড়া দিলেই কাঙ্ক্ষিত হাজারদুয়ারি রাজবাড়িতে এসে পৌঁছাতে পারবেন। আজ হাজারদুয়ারি প্রাসাদ শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি ইতিহাসের নীরব স্বীকারোক্তি। ইতিহাস সবসময় বইয়ে লেখা থাকে না, কিছু ইতিহাস থেকে যায় দেয়ালে, দরজায়, নীরবতায়। বীরকুচ্ছা হাজারদুয়ারি প্রাসাদ সেই নীরবতায় ইতিহাসেরই এক নাম। আজ হাজারদুয়ারি প্রাসাদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থান বা অন্য কোনো কাহিনী নিয়ে।